সুস্পষ্ট বোঝা গেল যে ইসলামের মাধ্যমে কখনো কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। একটু পর প্রথম দল এসে হয়তো বলবেন, আগে নিজের সংশোধন করুন, আগে নিজের ইসলাহ করুন, এরপরে হয়তো রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। কারণ 18 কোটি মানুষকে পরিশুদ্ধ করার জন্য তাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে তাদেরকে দাঁড় করাতে হবে। তিনি কর্তৃক আয়োজিত বিতার্কিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জামির আহমদ আল জামি সাহেব। আজকে বিতর্কিকের বিষয় তিনটি। প্রথম বিষয় হচ্ছে ইসলাহের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা। দ্বিতীয় বিষয় হচ্ছে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা। তৃতীয় বিষয় হচ্ছে বর্তমান প্রক্রিয়াকে সামনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামকে প্রতিষ্ঠা করা। প্রতিপক্ষের প্রতি যুক্তি এবং খণ্ডন করার লক্ষ্যে আমি আমার নির্বাচিত বিষয়টি বেছে নিয়েছি, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আজ আমরা এখানে আবেগের ফানুস উড়াতে এসেছি এক চরম বাস্তবতাকে সামনে নিয়ে। আজকের বিতর্কে আমার দলের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আমি জানি একসময় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিকের মাধ্যমে, এর বিকল্প কোনো পথ আমি খুঁজে পাইনি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো কাঠামোগত বা আবশ্যিক পরিবর্তন একমাত্র বাস্তবসম্মত টেকসই পথ হলো গণতান্ত্রিক। কারণ বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত। মাননীয় মডারেটর, আমার বক্তব্যের পর প্রতিপক্ষের বিতার্কিক এসে আপনাদের সামনে দুটো অবাস্তব কথা তুলে ধরবেন, এরপর হয়তো বাংলাদেশ ইসলাম কায়েম করবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শুনতে খুব চমৎকার লাগে, কিন্তু মাননীয় মডারেটর, একটি আধুনিক রাষ্ট্র কেবল ভালো মানুষের অপেক্ষায় স্থবির হয়ে বসে থাকতে পারে না। 18 কোটি মানুষের মনস্তত্ত্ব রাতারাতি বদলাতে পারে না। আর তারপর রাষ্ট্র কাঠামো ঠিক হবে, এটি ইউরোপীয় ভাবে অকল্পনীয় রাজ্য। কারণ একটা মানুষ, আপনি ইসলামের মাধ্যমে একজন মানুষকে পরিশুদ্ধ করবেন, 2 জন মানুষকে পরিশুদ্ধ করবেন, 10 জন, 20 জন, 100, 1000 কোটি মানুষকে পরিশুদ্ধ করবেন, কিন্তু রাতারাতি তো আর 18 কোটি মানুষকে পরিশুদ্ধ করতে পারবেন না। তারপরেই আপনি চাইলে তাদেরকে সংশোধন করতে পারবেন, তাদেরকে ইসলাহ করতে পারবেন। আমরা তো ইতিপূর্বে দেখেছি 1971 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 52 থেকে 55 বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে অনেক উলামায়ে কেরাম, অনেক আকাবিররা তো তাদেরকে ইসলাহ করেছে, সংশোধন করেছে। কিন্তু এই ইসলামের মাধ্যমে কতটুকু দেশ ও জাতির উপকার হয়েছে? হ্যাঁ, ব্যক্তিও উপকার হয়েছে। ব্যক্তি ইসলাহ হওয়ার মাধ্যমে তার নামাজ সুন্দর হয়েছে, তার রমজান রোজা সুন্দর হয়েছে, হজের আমলগুলো সুন্দর হয়েছে, জাকাতের আমলগুলো সুন্দর হয়েছে, অন্যান্য সব বিষয়গুলো পরিপক্কভাবে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র কায়েম করার যে পথ ও পদ্ধতি যেই বাতলে দিয়েছেন সেকুলার রাষ্ট্র, এর বিকল্প কোনো পথ কি ইসলামের মাধ্যমে আমরা পেয়েছি? আজও পাইনি। আমার প্রিয় ভাইরা, আত্মশুদ্ধির অপেক্ষা বসে থাকা এক ধরনের রাজনৈতিক নিষ্ক্রিয়তা ছাড়া আর কিছুই নয়। বিপ্লবীবাদীদের প্রতি, আমার প্রতিপক্ষের দ্বিতীয় দলের প্রতি আমার বিশেষ আফসোস। এরপর দ্বিতীয় দল হয়তো মঞ্চ কাঁপিয়ে বিপ্লবের স্লোগান দিবে, বলবেন বিপ্লবের মাধ্যমেই এই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কাঠামো দাঁড় করানো সম্ভব। আমার ওই সমস্ত প্রিয় ভাইদেরকে আমি বিনীত আরজ করব, এর ভাই, বিপ্লবের মাধ্যমে মঞ্চ কাঁপানো যায়, স্লোগান দেওয়া যায়, কিন্তু বিপ্লবের মাধ্যমে একটা রাষ্ট্র কাঠামো দাঁড় করানো আজও সম্ভব নয়। আপনি যদি বিপ্লব করেন তাহলে বিপ্লবের মাধ্যমে দেখবেন অরাজকতা, বিশৃঙ্খলা, রক্তপাত ঘটতে থাকবে। এই বাংলাদেশের ভিতরে আপনি বিপ্লব করবেন, তো বিপ্লব কার বিরুদ্ধে করবেন? আপনি চাইলে আপনার ভাইয়ের বিরুদ্ধে করতে হবে, আপনার দাদার বিরুদ্ধে করতে হবে, আপনার বাবার বিরুদ্ধে করতে হবে, কিংবা আপনারই কোনো ঘনিষ্ঠ আত্মীয়র বিরুদ্ধে করতে হবে। কারণ সেই তো বিপ্লবের মাধ্যমে ইসলাম চায় না। যদি সেই ইসলাম বিপ্লবেের মাধ্যমে না চায়, তাহলে আপনি যদি তার বিপক্ষে না দাঁড়ান, তাহলে তো আপনি বিপ্লব ছাড়া এদেশে আজও ইসলাম কায়েম করতে পারবেন না। এবং বিপ্লব করার দ্বারা আরো যে সমস্যাগুলো সৃষ্টি হবে, সেগুলো হচ্ছে অন্যান্য বড় বড় পরাষ্ট্র থেকে আমাদের উপর চরম ধুলায় আসবে। আমাদের যে শক্তি কাঠামো বর্তমানে আছে বা আমরা অর্জন করেছি, সেটাও ধূলিসাৎ হয়ে যাবে। যারা বিপ্লববাদী, যারা বিপ্লব করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আমি মনে করি আপনি রাতারাতি আসমানের চূড়ায় উঠতে চান।
একটা কথা মনে রাখবেন, রাতারাতির আসমানে চূড়ায় ওঠা আদৌ সম্ভব নাই যদি আপনি সিঁড়ি বেয়ে উপরে না ওঠেন। অনেকেই আবার বিপ্লবের মাধ্যমে একেবারে সবকিছু খেয়ে যেতে চায়, যে রাতারাতি সব ধ্বংস করে দিয়ে আমাদের রাজ্য, আমাদের পথ নির্দেশকা, আমরা যে আদর্শ ধারণ করি সেটার মাধ্যমে এই দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। তারা যেন কেমন কেমন ভাবে একেবারে বিশাল খাবার তারা একবারে খেতে চায়। আমি বলতে চাই আমার কর্তৃপক্ষকে, একেবারে যদি সব খাবার খেতে চান তাহলে হার্ট স্ট্রোক করে মারাও যেতে পারে। এবং সাংবাদিকগণ কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের মতো রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট। আপনি যদি বিপ্লবের মাধ্যমে অনিবার্যভাবে নৈরাজ্য সৃষ্টি করতে চান তাহলে দেখবেন এখানে রক্তপাত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, রাহাজারি হবে, খুন খারাপি হবে এবং অনেক মানুষরা ওই 1971-এর মতো যুদ্ধ হওয়া আবশ্যক হয়ে যায়। একবার পুরোটা গিলে খাইতে যায় না, একবার পুরোটা গিলে খাইতে গেলে দেখবেন আপনি একেবারে মারা যেতে পারে। এই জন্য আমরা চাই না আপনারা শুধু মারা যান। এই জন্য আমরা যে গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, চলুন আসুন আমাদের পথ বিবেচনা করে চিন্তা করেন। আশা করি আমাদেরটি আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ পথ বলে বিবেচিত হবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের উপায় কি? আমরা কোন পদ্ধতিতে তার ইসলাম বিষয়টা, ইসলামের মাধ্যমে ব্যক্তির নফস ঠিক করা যায়, ইসলামের মাধ্যমে নামাজ রোজা ঠিক করা যায়, হজের আমলগুলো ঠিক করা যায়, যাকাতের আমলগুলো ঠিক করা যায়, তার ভিতরে আত্মশুদ্ধি নিয়ে আসা যায়, ইখলাস বৃদ্ধি করা যায়। কিন্তু ইখলাস বৃদ্ধি করে কি আদৌ কখনো দেখেছেন খেলাফত কায়েম করা যায়? ইসলামের মাধ্যমে আজও কি কখনো দেখেছেন বাংলাদেশের কাঠামো দাঁড় করানো যাবে? আরে ভাই, আপনি তো ইসলাম করবেন ঘরের ভিতরে, আর বাংলাদেশে রাষ্ট্র চলবে তো সংসদের ভিতরে। আপনি সংসদের কাঠামো যদি তার ভিতরে শিক্ষা না দেন, সেই বীজ যদি তাদের ভিতরে বপন না করেন, তাহলে আজও কখনো ইসলামের মাধ্যমে সম্পর্ক হবে না এবং ইসলামী কায়েম করা সম্ভব না। এটা ইসলাহী ব্যক্তিরা অবশ্য বুঝতে পেরেছেন। বিপ্লবী ব্যক্তিরাও তারাও বুঝতে পেরেছেন যে বিপ্লবের মাধ্যমে যদি ইসলাম বাংলাদেশের ভিতরে প্রতিষ্ঠা করতে চান, কেমন জানি রাতারাতি খেতে হয়, কেমন যেন খুব দ্রুত সব খাবার একসাথে খেতে হয়। আপনারা জানেন আমাদের আকাবিরদের মধ্যে একজন কিতাব মোতালা করতেছিলেন। কিতাব মোতালা করতে করতে এমন নিমগ্নতার সাথে, একাগ্রতার সাথে, এক চুরির সাথে কিতাব মোতালা করছেন যে তিনি খেজুর খাচ্ছেন, কিতাব মোতালা করছেন, খেজুর খাচ্ছেন, কিতাব মোতালা করছেন, হঠাৎ করে তার পেট ফুলে ওই অবস্থা তিনি মারা গিয়েছেন। এটা অবশ্য ইতিহাস যারা পড়েছেন অনেকের জানা আছে। তাহলে উপায় কি? উপায় হলো বাস্তবতাকে মেনে নেওয়া। প্রিয় ভাই, আমাদের স্বীকার করতে হবে জোর করে এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যদি আমরা সত্যিকার অর্থে টেকসই কোনো পরিবর্তন চাই, তবে আমাদের জনগণের কাছে যেতে হবে, জনমত নিতে হবে এবং জনগণ কি চাই, তাদের আদর্শ কি, তাদের সুশিক্ষা কি, তাদের কাঠামো কি, তাদের চাহিদা কি, সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। গণতান্ত্রিক কাঠামোর ভিতর দিয়ে ধাপে ধাপে এগুতে হবে। শূন্য থেকে লাফ দিয়ে চূড়ায় ওঠার চেষ্টা করা যাবে না, তাহলে আত্মঘাতী হবে, তাহলে আপনার পা ভেঙে যেতে পারে, আমরা পঙ্গু হয়ে সেই পঙ্গু হসপিটালে দীর্ঘদিন বেড়ে শুয়ে থাকতে হতে পারে। তখন আর রাষ্ট্র কায়েম করা হবে না, তখন গণতান্ত্রিক ভাবে যারা রাষ্ট্র কায়েম করতে চায় তারাই কিন্তু রাষ্ট্র কায়েম করবে। ইসলাহী নফসের মাধ্যমে যারা রাষ্ট্র কায়েম করতে চান কিংবা বিপ্লবের মাধ্যমে যারা রাষ্ট্র কায়েম করতে চান, তারা কিন্তু ওই পঙ্গু হসপিটালেই বসে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, তাই প্রতিপক্ষের বন্ধুদের প্রতি আমার আগাম অনুরোধ থাকবে, ইসলামী নিষ্ক্রিয়তা কিংবা বিপ্লবের হটকারিতা দিয়ে বিচারকদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকের যুগে টেকসই ও যৌক্তিক পরিবর্তনের একমাত্র হাতিয়ার হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আমার বিতার্কিক অনুষ্ঠানের কর্তৃপক্ষকে। আসসালাম।